এর আগে অর্থাৎ ২৪ এবং তার আগেও আমরা দেখেছি বড় বড় কোম্পানিগুলোকে দরপত্রের আহ্বান করা হয়েছিল, কিন্তু তারা বাংলাদেশের এই তেল গ্যাস অনুসন্ধানের জন্য তেমন আগ্রহ প্রকাশ করেনি শেষ পর্যন্ত। সামনে এখন বর্তমান সরকার যেহেতু তেল গ্যাস অনুসন্ধানের জন্য আবার আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে, আপনার কাছে কি মনে হয় এটি বর্তমান সরকারের জন্য একটা চ্যালেঞ্জ কিনা, বড় বড় কোম্পানিগুলো আসবে কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আপনার এই স্পেসিফিক কোশ্চেনে যাওয়ার আগে একটু ব্যাকগ্রাউন্ড বলতে জি। চাচ্ছি। আমাদের বাংলাদেশের যে ভূখণ্ড, এর মধ্যে ১০০ বছরের ইতিহাস যদি দেখি, এর মধ্যে অনশোরে অফশোর মিলিয়ে প্রায় ১০০টি কাছে কিছু বেশি সংখ্যক এক্সপ্লোরেটরি ড্রিলিং করা হয়েছিল, এবং ওখান থেকে প্রায় কিন্তু আমাদের ২৯টি গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয়েছে। এবং এই যে আমরা সাকসেস রেট যদি দেখি, এটা প্রায় 30%। আমাদের যে এক্সপ্লোরেটরি ড্রিলিং এর সাকসেস রেট 30%, এবং এটা কিন্তু গ্লোবাল যে বেঞ্চমার্ক স্ট্যান্ডার্ড আছে তার চেয়ে অনেক বেশি। বলা যায় যে 10 to 15% হচ্ছে গ্লোবাল বেঞ্চমার্ক, সেখানে হচ্ছে আমাদের সাকসেস রেট প্রায় 30%। তাহলে আমাদেরকে আসলে বলা যায় we are not poor in resource but we are poor in exploration। তাহলে আমাদের এই যে পোটেনশিয়াল, এখনো অফশোরে আমাদের অনেক পোটেনশিয়াল আছে। কেন, কিভাবে বলতে পারি? সেটা বলতে পারি যে আমাদের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে, মিয়ানমার বা ভারত, তারা কিন্তু এই অঞ্চল থেকে ইতিমধ্যে সাকসেসফুলি ড্রিলিং করে এক্সপ্লোর করে ওখান থেকে প্রোডাকশনে আছে, তারা এক্সপোর্টও করছে। তাহলে আমাদের অফশোরেও কিন্তু আমাদের একটা হাই পোটেনশিয়াল আছে। সো এখানে যে কনক্লুশন করা যায়, আমাদের অনশোর এবং অফশোর দুইটাতেই অ্যাক্সিলারেটেড এক্সপ্লোরেশন অ্যাটেম্পট নিতে হবে। এখন আপনি জানেন অফশোরে হচ্ছে 2024 সালে আমাদের একটা পিএসসি মডেল ছিল, তার পরিপ্রেক্ষিতে বিডিং কল করা হয়েছিল, এবং বলা যায় যে সেটা প্র্যাকটিক্যালি আনসাকসেসফুল, সেটা সাকসেসফুল হয়নি। তো কারণগুলো কিন্তু আমরা জানি কেন হয়নি। কারণ এটা লেস অ্যাট্রাকটিভ ছিল টু দা ইন্টারন্যাশনাল কোম্পানিজ। এখানে একটু অফশোরে আমাদের ইন্টারন্যাশনাল কোম্পানিজ গুলোকে প্রাধান্য বেশি দিতে হবে, কারণ আমাদের যে লোকাল যে আমাদের যে ন্যাশনাল যে রিসোর্স আছে, দে আর নট দ্যাট মাচ এক্সপিরিয়েন্স ইন অফশোর, স্পেশালি ইন ডিপ সিতে। কাজে আমাদেরকে যদি আমরা এই পোটেনশিয়াল, আমাদের যে রিসোর্স পোটেনশিয়াল আছে অফশোরে, ওটাকে ইউটিলাইজ করার জন্য আমাদের ইন্টারন্যাশনাল কোম্পানির দিকে আমাদেরকে তাকাতে হবে। এবং আমরা যদি চাই আমাদের রিসোর্সকে ইউজ করার জন্য ইন্টারন্যাশনাল কোম্পানিকে কিভাবে আমরা অ্যাট্রাক্ট করতে পারি, সেটা অবশ্যই আমাদেরকে ভাবতে হবে। বিশেষ করে এইটাকে 24 সালের আনসাকসেসফুল, ওটাকে এক্সপিরিয়েন্সটা নিয়ে এই 26 সালে সরকার, বর্তমান সরকার তাদের কমিটমেন্ট অনুসারে এটাকে রিভাইজ করেছে। রিভাইসে তারা কিছু কিছু শর্তকে শিথিল করেছে। এটা কেন? এটা মূলত হচ্ছে ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোকে অ্যাট্রাক্ট করার জন্য। কি কি শিথিল করেছে? তারা শিথিল করেছে হচ্ছে যেমন তাদের এক্সপিরিয়েন্সটা একটু শিথিল করাতে ধারণা করা হচ্ছে মিড সাইজ মিড সাইজের যে কোম্পানিজ গুলো আছে তারা আরো এখানে আগ্রহ প্রকাশ করবে। প্লাস যদি কোনো আনসাকসেসফুল ড্রিলিং হয়, ওখানে একটু ইনসেন্টিভ বেশি দেওয়া হবে প্রাইসিং এর ক্ষেত্রে, প্লাস অন্যান্য সাপোর্টিং ইনভেস্টমেন্ট যেগুলো আছে ওখানে একটু বাংলাদেশের ওখানে একটু আপনার সাপোর্ট দিতে হবে। তো এইভাবে এটাকে যে রিভাইজ করা হয়েছে, মূল লক্ষ্যটাই হচ্ছে কিন্তু আন্তর্জাতিক বেঞ্চমার্ক কোম্পানিগুলো যাতে আগ্রহ প্রকাশ করে এবং তারা এখানে অংশগ্রহণ করে। তো আমরা আশা করছি আমাদের কিন্তু, আমার আরেকটা অ্যানালাইসিস আমি বলতে চাই, স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা কিন্তু একটা সবার মিলিত ব্যর্থতা আছে, সেটা হচ্ছে আমাদের যে প্রাইমারি এনার্জি, এটাকে ডাইভার্সিফাই করতে পারিনি। আমরা একমুখী ভাবে ন্যাচারাল গ্যাসের উপর নির্ভরশীলতা ডে বাই ডে বাড়িয়ে চলেছি। আমি যদি সাম্প্রতিক বিগত এক যুগ বা 17 বছর 16 বছর সময় দেখি, ওই সময়টাতেও আমরা কিন্তু ইন্ডিকেশন পেয়েছিলাম আমাদের ন্যাচারাল গ্যাস ডিপ্লিট করছে, আমাদের এক্সপ্লোরেশন বাড়াতে হবে। সেটা না বাড়িয়ে আমরা কিন্তু ক্রমান্বয়ে ন্যাচারাল গ্যাস ব্যবহারের উপর ঝুঁকে পড়েছি। এটা অনেক বড় একটা ব্যর্থতা ছিল। তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের অনেক কিছু কিন্তু এখন গ্যাস নির্ভর। তো আমাদেরকে, আমরা এলএনজি ইম্পোর্ট করছি,
দেখুন, একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা এক কার্গো এলএনজি যখন ইম্পোর্ট করি, একটা রেগুলার সময়ে তার প্রাইস ধরা যায় হচ্ছে 600 কোটি টাকা। এবং আমি যদি 600 কোটি টাকা এক কার্গো টাকাটা ইনভেস্ট করি এবং এটা দিয়ে আমি 4টা এক্সপ্লোরেটরি ড্রিলিং করতে পারি অনশোরে, এবং আমাদের যে সাকসেস রেট সেটা দিয়ে একটা আপনার খুব সাকসেসফুলি পাওয়ার সম্ভাবনা আছে। এবং সেখান থেকে যদি আমি এভারেজ লেভেলের গ্যাস পাই, সেটা হচ্ছে 80 সংখ্যক কার্গো ইকুইভ্যালেন্ট হবে। তাহলে বলা যায় আমি কোনোভাবে একটু কষ্ট করে যদি এক কার্গো এলএনজি ইম্পোর্ট কমিয়ে সেই টাকাটা আমি যদি এক্সপ্লোরেশনে ইউজ করি, আমার যে ব্যাকগ্রাউন্ড ডেটা সেটাতে বোঝা যায় যে আমি একটা অন্তত খুব পাবো সাকসেসফুলি, এবং সেখান থেকে 80টা কার্গোর মতো আমি এলএনজি বা ন্যাচারাল গ্যাস পেতে পারি। কাজে এটার কোনো অপশন বিকল্প নাই যে আমাদের লোকাল রিসোর্স ন্যাচারাল গ্যাস অনশোর এবং ন্যাচারাল গ্যাস অফশোর, সরকার যে অফশোরের জন্য করেছে, এটা অবশ্যই আমাদেরকে খুব মনোযোগী হয়ে দক্ষতার সাথে আন্তর্জাতিক কোম্পানিগুলোকে আগ্রহী করে একটা ইফেক্টিভ সাকসেসফুল ডিল করতে এই হবে। এই জায়গায় ডক্টর যাতে আতিক করে মুজাহিদ, নিশ্চয়ই আপনিও এই খবরটার দিকে নজর রেখেছেন। সেখানে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে দেশের স্বার্থ কোনোভাবে ক্ষুণ্ণ করতে চায় না। হচ্ছে সরকার যখন এই তেল গ্যাস অনুসন্ধান করবে, আন্তর্জাতিক কোনো কোম্পানিকে তারা হচ্ছে কাজ দেবে। আপনি এই কথায় কতটা আশ্বস্ত হতে পারেন? ধন্যবাদ। আমাদের সহ আলোচক যারা আছেন, যারা দেখতেছেন, বেসিক্যালি এটা মানে আমি যদি ভুল না করে থাকি, গভর্নমেন্ট একটা দরপত্র আহ্বান করেছেন যে তেল গ্যাস অনুসন্ধান করার জন্য, তাই নয় কি? এরকম হ্যাঁ। বিষয়টা তো, যদি ভুলে না শুনে থাকি। জি, এটা কি ইন্টারন্যাশনাল না লোকাল না সবার জন্য ওপেন? এটা আন্তর্জাতিক দলপত্র আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে সরকার, সেটি আজকে মাননীয় মন্ত্রী কিন্তু আচ্ছা। প্রেস কনফারেন্স করে জানিয়েছেন। এবং 1 জুন থেকে আসলে এই আচ্ছা। কাজটি শুরু হবে, দরপত্র আহ্বানের যে বিষয়টি, এবং 30 নভেম্বরের মধ্যে হচ্ছে ফর্ম জমা নেওয়ার প্রক্রিয়াটি চলবে আর কি, 1 জুন থেকে 30 নভেম্বরের মধ্যে। জি জি জি, আমি এটাকে দুই ভাবে দেখি। নাম্বার ওয়ান হচ্ছে যে গুড ইনিশিয়েটিভ, যে গভর্নমেন্ট একটা ইনিশিয়েটিভ নিয়েছে গত অনেক বছর পরে যে আমাদের ন্যাশনাল রিসোর্স গুলোকে উত্তোলন করার ব্যাপারে। 2 নম্বর যেটা বিষয় হচ্ছে যে আমাদের পেট্রো বাংলা বা তেল গ্যাস অনুসন্ধানের যে সরকারি যে বাপেক্স বা যারা আছেন আর কি, সেগুলোর সাথে ইন্টারন্যাশনাল তো আমরা অনেকে দেখেছিলাম যে কানাডিয়ান বিভিন্ন ধরনের আমেরিকান তারা এই অনুসন্ধানগুলো চালায়। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে ন্যাশনাল ইন্টারেস্টে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয় কিনা। আমরা আগে দেখেছিলাম যে ম্যাক্সিমামেই তারা নিয়ে যায়, আমাদেরকে অল্প কিছু দিয়ে দেয়। তো এরকম হলে সেক্ষেত্রে একটু আমাদের মনে ভেবে দেখা উচিত, আমাদের লং রানে চিন্তা করা উচিত যে আমাদের যে প্রতিষ্ঠানগুলো যেগুলো রয়েছে সেগুলোকে কিভাবে অ্যাক্টিভেট করা যেতে পারে। এবং শর্তগুলা যদিও ইন্টারন্যাশনাল দরপত্র থাকে, বাট লোকাল অর্গানাইজেশনের সাথে, যেমন আমরা দেখতাম যে অনেক দেশে এরকম করে যে আপনাকে আমরা এগ্রিমেন্টে দিলাম, কিন্তু আপনার একটা পর্যায়ে পরে আমাদেরকে ট্রান্সফরমেশন করে দিতে হবে। আমাদের লোকাল যে ইনস্টিটিউশন সেগুলোকে তারা টেকনোলজি ট্রান্সফরমেশন করে দেয়, যাতে আমরা স্বাবলম্বী হতে পারি। আমার কথা হচ্ছে যে আমরা লং রানে যে আমার দেশ নিজ থেকেই নিজের যে উৎপাদন করতে পারে সেই ক্যাপাসিটি অর্জন করতে পারে। তো সেক্ষেত্রে দরপত্র শুধু ইন্টারন্যাশনাল যে লোকালও ক্যাপাসিটি থাকে সেটাও কেন এক্সপ্লোর করা হলো না? আমার এই বিষয়ে একটু আমার একটু জানার ঘাটতি আছে, আমার একটু জানতে হবে বিষয়টা। যদি সুযোগ থাকে যে লোকালের ক্যাপাসিটি থাকে, আমাদের লোকালও কিছু মনে হয় ইনভেস্টিগেশন করা যেতে পারে। আচ্ছা, আমাদের সাথে এর মধ্যে দর্শক অতিথি হিসেবে যুক্ত হয়েছেন ফজলে হুদা বাবুল, মাননীয় সংসদ সদস্য। ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন। আতিক মুজাহিদ যে প্রসঙ্গটা আসলে তুললেন, যে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বা বিভিন্ন কোম্পানির পাশাপাশি লোকালি যেসব সংস্থাগুলো আছে তারাও একই সাথে কেন এই বিষয়ে থাকছে না, বা এই বিষয়ে সরকার আসলে কি ভাবছে, সেই বিষয়টি একটু পরিষ্কার হয়ে জানাটা দরকার। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ ৭১ টিভির সকল দর্শক, সহ আলোচক লটন ভাই এবং মাননীয় সংসদ সদস্য কুড়িগ্রাম ২-এর ডক্টর মুজাহিদ সহ শিক্ষক আছেন ডক্টর ইকবাল হোসেন এবং আরেকজন সহ আলোচক, সবাইকে শুভেচ্ছা এবং অ্যাডভান্স ঈদ মোবারক। বিষয় একদম সঠিক বলেছেন মাননীয় সংসদ সদস্য মুজাহিদ, যে হোয়াই নট লোকাল, এটা একদম পারফেক্ট। কিন্তু এটা গ্যাসের আমি কয়েকদিন আগেও একটা রাউলটেবিল বৈঠকে ছিলাম,
সেখানেও মানে আমাদের নিজেদের যে যে এক্সপার্টাইজ আছে সেগুলো কিভাবে ইউজ করা যায় এবং আমরা কতটা বিদেশি নির্ভরতা কমাতে পারি সেটার উপর ছিল। এবং সেখানে আলোচকরা সবাই একই বক্তব্য দিয়েছে এবং সেটা আমার নিজস্ব ব্যক্তিগত বটে। এবং আমার মনে হয় আমার যে দল এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলও সেটাই বিশ্বাস করে। কিন্তু গ্যাস এক্সপ্লোরেশন যখন বিষয় আসে তখন আমাদের লোকাল এক্সপার্টাইজ কারা আছে এটা খুবই সন্দেহের বিষয়। এবং যখন বিশেষ করে আমরা যখন অনুসন্ধান করতে যাব সেই এক্সপার্টাইজগুলো বোধহয় আমাদের দেশে খুবই অপ্রতুল এবং নাই বললেই চলে। দ্বিতীয় হচ্ছে যে এর মাঝে কেউ যদি, কারণ লোকাল দিলেই আসলে সরকারের সমালোচনা তো অনেকভাবেই করা যায় যে কেন এই লোকাল দিয়ে করা হলো, পরে যদি কোনো ইনসিডেন্ট ঘটে আল্লাহ না করুক, কেন আমরা সববার বিদেশি করলাম এবার করলাম না কেন। তো আমার মনে হয়েছে যদি লোকাল কেউ থাকেন এভাবে কাজ করার ইচ্ছা করে, তারা নিজেরাও কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে যারা এই বিষয়ে এক্সপার্টাইজ তাদের সাথে যোগাযোগ করে তারা কিন্তু শেয়ারে আসতে পারে। এরকম বেশ কয়েকটা নজির বাংলাদেশে আছে ইতিপূর্বে। ছোটন ভাই আপনি বোধহয়, লটন ভাই জানেন এটা। তো আমার কাছে মনে হয়েছে যে কাজে এই যে ইচ্ছে মানে আমি তো ভেবেছিলাম যে এনসিপি থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ডক্টর মুজাহিদ এটারে খুবই ওয়াও বলে স্বাগত জানাবেন, কিন্তু এই ক্ষেত্রেও যে একটু সমালোচনা করলেন এটা খুব মজা লাগলো যে সরকারকে খুব ডাটের উপরেই রাখবেন তারা। আমি সত্যি এটা সাধুবাদ জানাই যে আমাদের দীর্ঘদিন এই গ্যাস তেল নতুন কূপ অনুসন্ধান এগুলো দীর্ঘদিন বন্ধ ছিল এবং আমরা একদম মানে বিদেশ নির্ভরতা সব ক্ষেত্রে হয়ে গেছি। এমনকি আমি তো বলি রিনিউয়েবল এনার্জি আমাদের দেশে খুবই কম, যদিও সরকার চেষ্টা করছে 10% করতে চাই, কিন্তু এটা দৃশ্যমান হওয়া খুব জরুরি। নিজেদের যেগুলা বায়োগ্যাস বা জলবিদ্যুৎ যদিও পদ্মা ব্যারেজে একটা করবার কথা আছে। আপনি জানেন কর্ণফুলীতে এটা সাকসেসফুল, কিন্তু ভেড়ামারা বন্ধ হয়ে গেছে। পানি নাই তো জলবিদ্যুৎ হবে কোত্থেকে? তো আমাদের যে বায়োগ্যাস যেরকম আমরা বর্জ্য থেকে যে গ্যাসগুলো করে আমরা রান্নার কাজে করতে পারি, এই রিনিউয়েবল এনার্জি, এমনকি আমি সবসময় বলি যেমন পাকিস্তানের মতো একটা যারা মানে মানে কি বলবো আমরা মিডিয়াতে অন্তত দেখি, কিন্তু তারাও কিন্তু প্রায় 40% তাদের টোটাল জ্বালানির 40% তারা রিনিউয়েবল এনার্জি অন সোর্স থেকে করছে। তো কাজে এই উদ্যোগটা অবশ্যই ভালো এবং আমি সাধুবাদ জানাই। যে জিনিসটা অবশ্যই দেখতে হবে, যেটা মুজাহিদ সাহেবের পক্ষে আমি বলি, ওনার হয়ে বলছি, সেটা হচ্ছে এখানে ট্রান্সপারেন্সি দরকার দরপত্রের, এবং এখানকার যেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়। এটা যেন একদম ওপেন সিক্রেট বিষয় হয়, এর মধ্যে যেন কোনো ঢাক গুড়গুড় না থাকে, যেগুলো আমরা দেখেছি বিগত 17 বছরে। প্রপার প্রসেস যেন, এটা জনগণ এটা আশা করে। অবশ্যই আমরা আসলে আশা করি যে দেশের স্বার্থের জায়গাটি যেন আসলে আরো প্রকটভাবেই কাজ করবে সরকার। ধন্যবাদ মজলুল হক রুমেন আপনাকে, এবং একই সাথে ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন। আগামীতে নিশ্চয়ই আবার কোন বিষয়ে কথা হবে, এবং ডক্টর আতিক মুজাহিদ আপনি আছেন আমাদের সাথে।